যখন রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুম করা হয় তখন জানেন আপনারা যে এভিডেন্সগুলো কিন্তু সেভাবে রাখা হয়নি, সংরক্ষণ ছিল না, করা হয়নি, বিচার বহির্ভূত হতো। মৃত্যুর থেকেও গুমটা খুব ভয়ানকভাবে একটা চরম মানবাধিকার লঙ্ঘন, এবং এই ট্রমাটা, যে পোস্ট জেনারেশন ট্রমা থেকে আসলে মানুষ বের হতে পারে না। থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আমাদের কথাগুলোকে আসলে আমলে নিয়ে ইনভেস্টিগেশনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার চেষ্টাটা আমরা দেখেছি। যেই চেষ্টাটা আমরা কিন্তু বিগত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল, আবেদন আমরা যখন জমা দিয়েছিলাম মায়ের ডাক থেকে ট্রাইব্যুনাল গঠন করার পরে, আইসিটি ট্রাইব্যুনাল গঠন করার পরে প্রায় 1 বছর 3 মাস আমরা কোনো ইনভেস্টিগেশন দেখিনি। এবং এই জিনিসটা যে কেন মন্থর ছিল, কেন থেমেছিল, এই জায়গাটাতে আসলে সবার একটা অনেক বড় ভয় বা আশঙ্কা আমাদের। এবং প্রত্যেকটা কেস আপনি যদি এখানে দেখেন, আপনি যদি শুধু টেবিল রাউন্ড দ্য টেবিল দেখেন, প্রত্যেকটা কেস বিগত 17 বছরের একদম সামনের দিকে দাঁড়িয়ে থাকা সেই কেসগুলো, সবগুলো কেস যেগুলো বলপূর্বক গুমের শিকার, বিচার বহির্ভূত হত্যার শিকার, তার পরবর্তী সময়ে সেই কেসগুলো। এখানে আমাদের সাথে লাকসাম থেকে যে ভাই পারভেজ ভাইয়ের ওনারা এসেছেন, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতেই প্রায় 150 ফ্যামিলি আছে আমাদের যাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যে ভাই এসেছেন তার সাথে 30 জন পরিবার আছে। ঢাকা ও ঢাকার বাইরের চিটাগংয়ের আমাদের অনেক পরিবার আছেন, খুলনার অনেক পরিবার আছেন। কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেকটা পরিবার বারবার এসে এসে আসলে ফলো করা এই পর্যন্ত সম্ভব হয়নি। কিন্তু আমরা একটা টিম হিসেবে যখন আসছি, আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তখন আমাদের কাছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখা গেছে যে ট্রাইব্যুনাল গঠন করার পরবর্তী থেকে যে এক্সপেকটেশনটা ছিল আইসিটি ট্রাইব্যুনালের কাছ থেকে, যে এটা একটু ফাস্টার গতিতে থাকবে, কারণ আমাদের আশঙ্কা একটা জায়গায় যে যখন রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুম করা হয় তখন জানেন আপনারা যে এভিডেন্সগুলো কিন্তু সেভাবে রাখা হয়নি, সংরক্ষণ ছিল না, করা হয়নি। তো যখন আয়নাঘরগুলো, ইনকোয়ারি কমিশনের কাজের মাধ্যমে আয়নাঘরগুলো উন্মুক্ত হয়, এভিডেন্সগুলো সামনে আসে, এবং এর মধ্যে যখন আমাদের পক্ষ থেকেও অনেক এভিডেন্স সাবমিট করা হয়, কারণ আমরা বিগত 1 যুগেরও বেশি সময়ের যেই তথ্যপাতি সব কিছু এখানে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র মায়ের ডাক থেকে প্রায় 150-র মতো কেস এখানে এসছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে বিগত সময়ের যেই ঘাটতিটা তৈরি হয়ে গিয়েছিল 1 বছর 3 মাসের, সেটা এখন আমাদের মাননীয় চিফ প্রসিকিউটর তিনি একসাথে কিন্তু সরানোর চেষ্টা করছেন, ইনভেস্টিগেশনটা আগানোর চেষ্টা করছেন। ওই জায়গা থেকে আমরা আজকে আবার তৃতীয় ফলো আপে আছি ওনার সাথে, কারণ আপনারা জানেন আমাদের যেই কেসগুলো সেগুলো প্রত্যেকটাই ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক, এবং এই কারণেই সকল কেসগুলোকে একসাথে আইসিটি ট্রাইব্যুনালে আনা। আমাদের চাওয়াটা হচ্ছে যে ইনভেস্টিগেশন টিম যাদের কাছে ইনকোয়ারি কমিশনের সকল তথ্যপাত্র আছে, আয়নাঘরগুলো ভিজিট করার পরের অনেক এভিডেন্স আলামত আছে, আমাদের পক্ষ থেকে প্রডিউস করা অনেক আলামত আছে, তো ইনভেস্টিগেশন টিমটাকে আমার মনে হয় যে অনেক বেশি আরও প্রোঅ্যাক্টিভ হয়ে থেকে আগে আসতে হবে প্রসিকিউশন টিমটাকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ একা শুধুমাত্র চিফ প্রসিকিউটর বা প্রসিকিউশন টিমটা আমাদেরকে ওই রেজাল্টটা এনে দিতে পারছেন না, কারণ প্রসিকিউশন টিম আর ইনভেস্টিগেশন টিমের যে কোঅর্ডিনেশনটা, সেই জিনিসটাকে আমাদের মনে হয় আরও বেশি অ্যালাইন করতে হবে। আমার আবেদন থাকবে আইন মন্ত্রণালয়ের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, এইটাকে আসলে 1 পয়েন্ট কমিউনিকেশন করা দরকার। আমাদের মাননীয় চিফ প্রসিকিউটরের নির্দেশনায় যদি এই কেসগুলো প্রায়োরিটি এদেরকে ইনভেস্টিগেশনে নেওয়া হোক, অলরেডি ডিলেইড, তো সেই জায়গাতে ওই পদক্ষেপটা আমরা দেখতে পাচ্ছি না। সেই পদক্ষেপটা এখনও পর্যন্ত এই আমরা যে আপনারা বলছি 110 বা 150-র মতো কেস, কিছু কেসে আমরা বলবো না যে অনেক দূর এগিয়েছে, কিছু দূর এগিয়েছে ইনভেস্টিগেশন, বাট এখনও কিন্তু ফুল ক্লোজারে কোনো কেস যায়নি। মানে কিছু মাত্র কেস আপনারা জানেন বিগত সময় 2 থেকে 3টা কেস গুমের, তাদেরকে এনে বিচারের আওতায় এনে আমরা একটা ভিজিবলি শাস্তি দেওয়া হয়েছিল, সেটা দেখতে পেয়েছি। কিন্তু আমাদের কথাটা হচ্ছে এখানে যখন ভিকটিমরা আসে সেটা আপনাকে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। আপনি সিলেক্টিভ কোনো মানে দলের যারা ভিকটিম ছিল আপনি তাদেরকেই শুধু এনে যদি বিচারটা করেন, তাহলে দেশবাসী বা আমরা আসলে আশঙ্কা করি যে আসলে এখানে এত বছর 17 বছরের যে আন্দোলন, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ভিকটিম এখানে সমান পরিমাণ অধিকার রাখে বিচার পাওয়ার। তো সেই জায়গাতে কেন এখনো পর্যন্ত আমাদেরকে এই মানে শাস্তির ব্যবস্থা পর্যন্ত কারা কারা ইনভলভ, এই সত্যগুলো সামনে আনা ওই পর্যন্ত আমরা এখনও নিয়ে যেতে পারলাম না। তো
তো এইখানে আমরা আমাদের কথাটা এতটুকু এখনো কতটুকু এসছে এই কনভারসেশনগুলোই আমরা এখন দেখবো, ইনভেস্টিগেশন কতটুকু গেছে বা আমাদের কাছে আরও কী কী তথ্য উপাত্ত এসছে। কিছু কিছু জায়গায় যারা আসামি অ্যালিগেশন যাদের এগেনস্টে আপনারা জানেন বিভিন্ন বাহিনীর যারা ছিল তারা কিন্তু কিছু কিছু জায়গায় একদম কমন। যেমন আপনি যদি ধরেন জিয়াউল হাসান বিগত এক যুগের সময় পুরাটা সময়টাতে যেখানেই বলপূর্বক গুম হয়েছে বা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে সেখানে কিন্তু ছিলেন। ইন্ডিভিজুয়াল যে কোনো র্যাব ইউনিট যেখানে কাজ করেছে সেখানে তৎকালীন যারা কর্মরত ছিলেন সেই মানুষগুলোকে যদি ধরা হয় দেখা যায় যে অনেকগুলো কেস কিন্তু একটা ইয়েতে পড়ে যাচ্ছে, ইনভেস্টিগেশনে পড়ে যাচ্ছে। তো আমাদের চাওয়াটা এটা খুব হতাশাজনক আমি বলবো, বাট তারপরেও অভ্যুত্থানের আগে আমরা মনে করতাম যে স্বৈরাচারের সরকার ছিল এই জন্য ইনভেস্টিগেশন হয় নাই, বাট পরবর্তী সময়ে যে ইন্টারিম সময় যে সময়টা নষ্ট হলো 1 বছর 3 মাস, এইটার জবাবদিহি করার জায়গায় কেউ নাই। আরেকটা যেটা এখন যে কেসগুলোকে ধরে নিয়ে তুলে আনার জন্য ইনভেস্টিগেশনের সাথে প্রসিকিউশন টিমের যে কোঅর্ডিনেশনটা দরকার আমরা সেটাকে খুব অতি সত্বর চাচ্ছি। এইটা চাচ্ছি, পাশাপাশি আসলে এটা অনেক বড় একটা ট্রমা। আমার মনে হয় বিচার বহির্ভূত হতে বা মৃত্যুর থেকেও গুমটা খুব ভয়ানকভাবে একটা চরম মানবাধিকার লঙ্ঘন, এবং এই ট্রমাটা যে পোস্ট জেনারেশন ট্রমা থেকে আসলে মানুষ বের হতে পারে না, কারণ এক একটা মানুষ গুম হয়নি, এক একটা পরিবার আসলে ধ্বংসের মুখে আছে এখন।